আমাদের দেশে মানে ভোট নিয়ে খুব বেশি জরিপ আমরা আসলে আগে দেখি নাই, কারণ জরিপ করার মতো ভোটও আসলে অনেকদিন আমরা দেখি নাই। 2008-এর জরিপের কথা আমার মনে পড়ে না, কিন্তু এবার নির্বাচনে অনেকগুলো জরিপ হলো। আজকে আরেকটি জরিপ ইএএসডি নামে একটি সংস্থা, বেসরকারি সংস্থা করেছে, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। জরিপটি পড়াশোনা করে যতটুকু বুঝলাম সেটার বিশেষত্ব হচ্ছে 300টি সংসদীয় আসন থেকে স্যাম্পল নিয়েছে 20,495 জন, এবং সেটা ইন পার্সন করা। সেইখান থেকে তারা বলছে যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চান। এখন এ ধরনের জরিপ, মানে আমরা জানি যে জরিপেরও এক ধরনের অর্থনীতি আছে, পলিটিক্যাল ইকোনমি থাকে। এই জরিপগুলোকে আপনি কিভাবে দেখেন? আপনিও দীর্ঘদিন এইসব বিষয় নিয়ে কাজ করেন, গবেষণা করার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই এত মানুষ একটা দলের প্রতি যখন ঝুঁকে যায়, তখন সেটি খুব আশাব্যঞ্জক কিছু ইঙ্গিত করে কিনা? পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই জায়গায় আসছি। তার আগে জরিপ নিয়ে বলি। আমি দর্শকদেরকে অনুরোধ করব, মানে ইন্ডিয়ান ইলেকশন সার্ভে 2024 উইকিপিডিয়া একটা পেজ আছে, ওটা ঢোকার জন্য। ওটা যদি ঢোকেন, যে কেউ দেখবেন ওখানে ভারতের প্রি ইলেকশন জরিপ হয়েছে 25-26টা, সব গুরুত্বপূর্ণ ইন্ডিয়া থেকে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে, এবং এক্সিট পোলও হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, তারা 234টা সিট পেয়েছিল। তো জরিপগুলো মোটামুটি অর্ধেক সিট দিচ্ছিল তাদেরকে, মোটামুটি অর্ধেক। ইভেন একটা অ্যাকশন নিচে দিয়েছে, আমার মনে পড়ে 93 সিটস নাকি তারা পাবে। ইভেন একটা এক্সিট পোলের অবস্থা, যেটাকে ধরা হয় যে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য, কিন্তু সেটা একই ধরনের প্রেডিকশন দিয়েছে। আমি যেটা বলতে চাই, আচ্ছা, এর মানে কিন্তু এই না যে তাদের প্রসিডিউরাল প্রবলেম ছিল। বাংলাদেশে যারা জরিপ করছেন, আমি কিন্তু তাদের জরিপ করার পদ্ধতিকে প্রশ্ন করছি না। তাদের স্যাম্পল সাইজ, অনেকে বলে যে স্যাম্পল সাইজ কি ঠিক আছে না আছে। প্রথম আলোটা স্যাম্পল সাইজ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, মানে এগুলো আসলে খুবই ভুল ধরনের প্রশ্ন, কারণ এইটা যে বেসিক সায়েন্টিফিক প্রেমিসেসে দাঁড়ানো, এগুলো তারা মেনটেইন করেন। কিন্তু আমার আর্গুমেন্ট হচ্ছে, কোনো একটা অদ্ভুত কারণে এই এলাকার মানুষ জরিপে সঠিক সত্যটা বলেন না কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ভোটের ক্ষেত্রে। আরও অনেক কিছুতে দেখবেন, আমি এই জন্য এই জরিপগুলোতে কাকে ভোট দেবেন সেটার চাইতে অন্য অনেকগুলোকে রিলাই করি, কিন্তু এই ভোটের ব্যাপারে তারা সঠিক তথ্য দেন বলে আমি মনে করি না। সো এটা মাথায় রেখেই আমরা চিন্তা করব। তারপর যেটা হয়, আমাদের প্রত্যেকের কনফার্মেশন বায়াস আছে, এটা যাদের সাথে মিলবে তাদের কাছে মনে হয় এটা সঠিক। আবার এর আগে জামাত বিএনপিকে নেক টু নেক দেখানো হচ্ছিল প্রায়, সেটা ভালো লাগবে। সো এই জরিপকে আমি আসলে খুব বেশি গুরুত্ব দিতে চাই না। তবে আপনার সাথে আমি এটা একমত, আমাদের জরিপগুলো আসলে কেমন হচ্ছে আমরা এই নির্বাচনের পর মিলিয়ে বলতে পারবো। যেমন ভারতের ক্ষেত্রে বলতে পারছি, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একদম। সো আমরা বহুদিন, আর 8-এর আগে যেসব নির্বাচন হয়েছে, বা 8-এ অত জরিপ হয়নি, এর আগে যেসব ভালো নির্বাচন হয়েছে, এই জরিপের চল এভাবে ছিল না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নটায় আসে, এটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা খুবই অ্যালার্মিং আমি মনে করি। শুধু এই নির্বাচন, আমি যদি এভাবে বলি, দ্যাটস হাই প্রবাবিলিটি বিএনপি যদি মোটামুটি ভালোভাবে দেশ চালায়, তারা যদি ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় আসবে ইনফ্যাক্ট আমি মনে করি। আপনি মনে করেন? আমি মনে করি, এবং খুব বড় মার্জিনে জিতে আসবে, সেটাও মনে করি। আচ্ছা, তারা মোটামুটি যদি দেশ চালায়, পরের নির্বাচনটাতেও বিএনপি জিতে যাওয়ার খুব সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সিট অনেক কমে যেতে পারে, কিন্তু 151 যে গ্রস মেজরিটি, সেটা তারা পেয়ে যাবে বলে এটা আমার ধারণা, যদি তারা খুব ডিজাস্ট্রাস শাসন না চালায়। এগুলো কিন্তু খুব খারাপ লক্ষ্য। ফেয়ার নির্বাচনেও যদি আপনি জিতে যাবেন এটা মনে হয়, দিনের শেষে সেই সরকার আসলে ভালো করার কথা না। কারণ হলো, নির্বাচনী ব্যবস্থায় আমরা নির্বাচনকে একটা ডেটারেন্ট হিসাবে বলি, যে আপনি খারাপ চাইলেও হতে পারবেন না। কারণ আপনার সামনে একটা নির্বাচন আছে যেটা ফেস করতে হবে। সো আপনি মানুষের জন্য ফ্যাসিলিটি দেবেন, মানুষের ওয়েলফেয়ার করবেন, আপনি করাবেন, গুড গভর্নেন্স দেবেন। কিন্তু আপনি যদি দেখেন আবারও জিতে যেতে পারেন, তখন না ওই সরকারের গা ছাড়া ভাব আসার প্রবণতা হয়। সুতরাং আমি এই নির্বাচনেও যে 70%, আমি কিন্তু এটাকে সঠিক মনে করি। আমি সে সঠিক কিনা নির্বাচনের পর বোঝা যাবে, কিন্তু এটা আসলে ভালো সাইন না। যে দলটা জিততে যাচ্ছে সে মনে করবে আমি জিতেই যাচ্ছি। যদিও জনাব তারেক রহমান বহুবার বলেছেন নির্বাচন টাফ হবে, আমি মনে করি এটা উনি এক ধরনের তার দলকে অন দ্য টোজ রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য বলছেন, কিন্তু উনিও এটা মনে করার কারণ আছে। জি, আদিব আপনার কাছে আসি। ধরেন এইবারের নির্বাচনটার সম্ভবত অন্য যে কোনো নির্বাচনের সঙ্গে প্রধানতম পার্থক্য হচ্ছে নির্বাচনের আগের এই 1.5-2 বছর। এবারে যে পরিস্থিতিতে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেটা ইউনিক, সেটা অনন্য, এবং সেটার পিছনে অনেকের অবদান রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যে দলটির নেতৃত্ব দিচ্ছেন, সেই দলটির জন্ম সম্ভবত গণঅভ্যুত্থান না হলে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল হতো না, এবং একটা বিকল্প কে সেটা দেয়ালে লেখা ছিল, এবং বিকল্প কেউ নাই এই অজুহাত দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছে। কিন্তু এইবারও কি আমরা আসলে বিকল্প ব্যর্থ হচ্ছি? এবং এই জরিপের যে ফলাফল, সেটা এনসিপির জন্য, এমনকি জামাতের জন্য, এবং আপনারা 3-4 দল মিলে যে জোট করেছেন তাদের জন্য ভীষণ হতাশার। সেইটা আপনাদেরকেও খানিকটা হতাশ করে কিনা? একটা জিনিস ভোটের
মানে পপুলার ভোট বুঝতে পারছি, আমাদের এই সিস্টেমে ফার্স্ট পাস দ্য পোস্টে কিন্তু পপুলার ভোট আর সিটের ক্ষেত্রে একটা পার্থক্য হতে পারে। ধন্যবাদ আপনাকে এবং সিনিয়র আলোচক যারা আছেন। প্রথমত হচ্ছে যে আমি মনে করি এটা হতাশা নয়, কারণটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বিকল্পকে এই প্রশ্নটি যখন আসছে, তখন আমি মনে করি বিকল্পর একটা আগামী দিনের সম্ভাবনা হইতে পারে, সেটার একটা শুরু হয়েছে। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী দলগুলো প্রত্যেকটাই দেখেন, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ তো স্বাধীনতার পূর্বে 23 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে তারা আসছে। বিএনপি কিন্তু দল গঠন করার পরে টানা 3 বছর পুরো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং তারপরে 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছে, এর পরবর্তীতে তারা ক্ষমতা আহরণ করছে। এখানকার গণঅভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার এখানকার ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দলেরই একটা কমন বোঝাপড়ার মধ্যে দিয়ে সরকারটা গঠিত হয়েছে। ফলশ্রুতিতে এককভাবে এই সরকার কারো না, আবার এই সরকার সবার। তো ফলশ্রুতিতে এই যে গণ অভ্যুত্থান পরবর্তীতে এনসিপি গঠিত হয়েছিল, এনসিপি সেই জায়গা থেকে বলেছিল যে আমাদের এখানকার দীর্ঘ 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি আর গত 17 বছরের যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, এই জায়গা থেকে এনসিপি মনে করছে একটা হচ্ছে মৌলিক কাঠামোগত জায়গায় পরিবর্তন, আরেকটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা শুধুমাত্র একা এনসিপির উপরে দায় কিংবা দায়িত্ব না, এটা সামগ্রিকভাবে বিদ্যমান যে দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দলগুলোকে এই সংস্কৃতি পরিবর্তনের একটা চিন্তা থাকতে হবে। এখানকার নির্বাচনী যে সিস্টেম, সেই সিস্টেমে আপনি দেখেন ইলেকশনগুলো সাধারণত নানাভাবে প্রভাবিত হয়ে থাকে, মানে একেবারে জাতীয় নির্বাচন যে সিস্টেমে হয়। কারণ আপনি দেখবেন জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে হাজির হয় অনেক গুরুত্বপূর্ণ নেতারা, কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রাল যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু দিন শেষে সে একটা কনস্টিটিউশন জেতার জন্য যে পরিমাণ মানি, ম্যান এবং মিডিয়ার যে প্রভাব দরকার, সেটা কিন্তু অনেকে করতে পারে না। ফলশ্রুতিতে দেখা যায় যখনই জাতীয় নির্বাচন আসে, এটা নানা দিকে কিন্তু এদিক সেদিক হয়। বরঞ্চ আমাদের যে সময় আমরা দল গঠন করছি মাত্র 8 মাস হয়েছে, এই 8 মাসের মাধ্যমে আমাদের একটা জাতীয় নির্বাচন আমাকে অংশগ্রহণ করতে হয়েছে, একই সাথে আমাকে দল গঠন করতে হচ্ছে, একই সাথে আমাকে নিয়মিত যে রাজনৈতিক রেটরিক থাকে অন্যান্য দলগুলোর সাথে, সেগুলোতে সমান্তরালে অংশগ্রহণ করতে হচ্ছে। ফলশ্রুতিতে তরুণদের এই দল অন্যান্য দলগুলো একই সাথে যে কাজটা একটা কাজ করছে, তরুণদেরকে 3টা কাজ করতে হচ্ছে। কারণ বিএনপি 47 বছর উপরে দল, তার পুরো কমিটি স্ট্রাকচার রেডি, জামাত আরও পুরনো দল, তার কমিটি আরও আগের, ফলে কমিটি সংক্রান্ত তার কিন্তু কোনো এক্সট্রা প্রেশার নাই। রাজনীতি করার জন্য তার প্রত্যেক লোক চূড়ান্ত থাকে। তো ফলশ্রুতিতে এই জায়গাগুলো হচ্ছে এনসিপিকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই তাকে কাজ করতে হচ্ছে। সেই জায়গা থেকে এনসিপি মনে করছে যেহেতু এই নির্বাচনটা শুধুমাত্র জাতীয় নির্বাচন না, এখানে গণভোট গুরুত্বপূর্ণ এবং গণভোটের মাধ্যমে মূলত যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ যেটা জারি হয়েছে, সেটা কিন্তু চূড়ান্ত মানে ভবিষ্যৎ সুরক্ষা সবকিছু এই নির্বাচনের উপর নির্ভর করতেছে। জরিপগুলো কিভাবে দেখেন আপনারা? জরিপগুলো যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে, এর আগেও আমরা দেখেছিলাম আইআরআই সম্ভবত জরিপ দেখেছিলাম, সম্ভবত ব্র্যাক বা এরকম কিছু প্রতিষ্ঠানও করেছিল। জরিপগুলোতে যেটা হয়েছে যে লাস্ট 1 মাসের যে জরিপগুলো, সেটি হচ্ছে যে পুরো স্টেটের এস্টাবলিশমেন্ট বিএনপিকে অভূতপূর্বভাবে সীমাহীনভাবে মানে 200 সিট জিততেছে, মানে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন এবং হচ্ছে এইটাই একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে। এবং এর বিপরীতে যে দলগুলো আছে, তারা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা আসলে রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এই ধরনের কিন্তু একটা সিভিল সোসাইটি থেকে বলেন কিংবা হচ্ছে এস্টাবলিশমেন্ট ব্যবসায়িক গ্রুপদের থেকে এই ধরনের কিন্তু একটা বয়ান জারি হচ্ছে। ফলশ্রুতিতে তার একটা প্রভাব কিন্তু এই জায়গায় কিছুটা পড়ে। তারপর আমরা মনে করি একটা প্রভাব কিন্তু কিংবা হচ্ছে আমরা কিছুটা রাজনীতিটাই করতে চাই, কারণ এই জরিপ দ্বারা যদি প্রভাবিত হইতাম তাহলে তো বিএনপির সাথে আমাদের জোট হওয়ার কিংবা হচ্ছে সমঝোতার সবচেয়ে বেশি ছিল। ফলশ্রুতিতে আমরা বিরোধী দলের রাজনীতি করতে প্রস্তুত কিংবা করতে চাই, সেই জায়গাটা থেকেই মূলত আমাদের আগামী রাজনীতির পথরেখা আমরা নির্মাণ করছেন। জি, প্রফেসর কাজী মারুফ, আপনি নিশ্চয়ই জরিপটা দেখেছেন। আমি জরিপের একটা জায়গা নিয়ে একটু কথা বলতে চাই। যে সময়টা ইন্টারভিউ করা হয়েছে সেটা হচ্ছে 21 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। আপনি যদি দেখেন এই সময় 2টা বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে তারেক রহমান সাহেব প্রায় 1.5 যুগ পরে দেশে ফিরেছেন, ফলে এটা বিএনপির নেতাকর্মী শুধু না, পুরো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বার্তা দিয়েছে। আর একটা হচ্ছে ভীষণ জনপ্রিয়
মানে রাষ্ট্রনায়কও তিনি ছিলেন, দলের প্রধান বেগম খালেদা জিয়া, তার মৃত্যু। ফলে এই দুটো ঘটনার সময় যে জরিপ পরিচালিত হবে, ইমোশনালি তখন আপনি যদি সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া দেখেন, ওইখানে বিএনপি, বেগম খালেদা জিয়া মরহুম, তারেক রহমান ছাড়া কোথাও আর কারো কোনো উপস্থিতি ছিল না অন্য দলগুলোর। ফলে সেখানে কোনো বায়াসনেসের সুযোগ থাকে কিনা প্রশ্নপত্র প্রণয়নে উত্তরদাতাদের ক্ষেত্রে? একটা প্রভাব ধন্যবাদ কিন্তু আমাকে যুক্ত করার জন্য কিছুটা আলোচনাতে। এই জরিপ প্রসঙ্গে প্রথমত বলা দরকার যে কিছুটা জরিপ একটা, এটাকে আমরা বলি ক্রস সেকশনাল, অর্থাৎ একবার করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় একবার মতামতগুলো নেওয়া হচ্ছে। তাহলে সেই মতামতগুলো কিন্তু খুব স্থায়ী কিছু না, এটা বিভিন্ন রকমের উপাদান আছে, চলক আছে, যেগুলো দ্বারা মানুষের মতামতগুলো প্রভাবিত হয়। ফলে আমরা যে সময়ে জরিপটার যে ফলাফল আমরা দেখছি যে 21শে ডিসেম্বর থেকে 1 তারিখ, যেমনটা আপনি বললেন যে এখানে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা আবেগ জনিত একটা প্রভাব এই মানুষের মতামতকে প্রভাবিত করে, সেটা সেটা কিন্তু একই সাথে দেখতে হবে যে এই মানুষগুলো, অর্থাৎ বাংলাদেশের এই জনগোষ্ঠী, যদি আমরা বলি 24-এর গণঅভ্যুত্থানের পরে একটা যে পরিক্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে অসংখ্য ঘটনা কিন্তু প্রতিনিয়ত তাকে সে তার মোকাবেলা করতে করতে যাচ্ছে। ফলে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতাও কিন্তু বাড়ছে, রাজনৈতিক তৎপরতাও কিন্তু বাড়ছে। সেটা আমরা যদি দেখি যে সামাজিক মাধ্যমের যে প্রভাব, অন্যান্য মেইন স্ট্রিম যে গণমাধ্যম আছে তাদের যে প্রভাব, এবং সংগঠনগুলোর যে মানুষের সাথে যোগাযোগের যে মাধ্যম, সেইগুলোর ভেতর দিয়ে কিন্তু মানুষ ক্রমশ কিন্তু এক ধরনের সচেতনায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে, এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে। ফলে এটা যে খুব তাৎক্ষণিক একটা প্রভাব, সেটা বললে যেমন এটাকে হয়তো খানিকটা ছোট করা হয়, কারণ এর এই মতামতটা যখন দিচ্ছে, আপনি দেখেন যে প্রশ্নগুলো হচ্ছে যে কোন দলকে ভোট দিবে, এই প্রশ্নটা সাধারণত প্রি ইলেকশন জরিপে এরকম সরাসরি প্রশ্ন করা হয় না, এটা প্রক্সি প্রশ্ন করা হয়। যে কিন্তু এখানে যেহেতু প্রশ্ন সরাসরি করা হচ্ছে, সেক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি প্রকাশের ঝুঁকি থাকা সত্ত্বেও কিন্তু মতামত যখন দিচ্ছে, তার মানে তার মতামতের জায়গায় খানিকটা শক্ত ভিত্তি আছে, এবং সেই শক্ত ভিত্তিটা কেবলমাত্র কতগুলো তাৎক্ষণিক ঘটনা দ্বারাই যে প্রভাবিত হয়েছে সেটা না, অর্থাৎ তার যে আকাঙ্ক্ষা, অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোর তার যে রিডিং, সেটারও কিন্তু একটা প্রতিফলন থাকবে বলে আমাদেরকে ধরে নিতে হবে। ফলে এইটার একটা জিনিস কিন্তু সত্যি যে আপনার যে মতামতগুলো আমরা এখন পাবো, দেখেন মানুষের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবল আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন, সাথে একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা শৃঙ্খলা এবং নিরাপত্তার চাহিদা এবং স্থিতিশীলতা, এই তিনটা হচ্ছে মেজর ডিমান্ড। ফলে যদি আমি গণতান্ত্রিক রূপান্তর চাই, তাহলে নির্বাচনটার ব্যাপারে তারা আগ্রহী, কিন্তু শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা এটাকে যদি নিতে চায়, তাহলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রবণতা আছে যে যারা তুলনামূলকভাবে শক্তিশালী, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে পছন্দ করার একটা কারণ, তারা দ্রুত আসলে একটা স্থিতিশীল অবস্থাতে যেতে যাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষ প্রতিনিয়ত বিপদগ্রস্ত হচ্ছে, এই বিপদগ্রস্ততা সে কাটাতে চায়। ফলে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষারও একটা কিন্তু প্রতিফলন আমরা দেখতে পারি যে বড় দলগুলো সেটার একটা সুযোগ পেতে পারে, হয়তো তার কিছু প্রভাবটাও এই মতামতের মধ্যে থাকতে পারে। জি, আমি ভাই আমি একটু 30 সেকেন্ড বলতে চাই। দেখেন, জরিপের 3টা কোশ্চেন, কি 2টা কোশ্চেন কিন্তু একই, যে কোন দল সরকার গঠন করতে পারে, আর একটা হচ্ছে কে জিতবে। 2টা কোশ্চেন কিন্তু একেবারে সেম, রেজাল্টও এক আসছে। কিন্তু আপনি যদি এই রেজাল্ট করেন, আপনার এখনকার সব কিছু মিলে পারসেপশনটা কিন্তু ওইরকমই মনে হচ্ছে যে বিএনপি জিতবে। তো ফলে যেই লোক জামাত ইসলাম কিংবা এনসিপি অন্য দলকে বা জাতীয় পার্টিকে ভোট দিতে চায়, সেও কিন্তু মনে করতেছে বিএনপি জিতবে, কিন্তু সে মনে করতেছে তার মানে এটা না সে ভোটটা কিন্তু বিএনপিকে দিবে না। সেটা যদি কোশ্চেনটা এভাবে হইতো যে কার সরকার গঠন করা উচিত, তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু অন্যরকম হতে পারতো। আবার একটা হচ্ছে যে গত নির্বাচনে আপনি কাকে ভোট দিতে দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন, এই কোশ্চেনটা ছিল। তো সেই কোশ্চেনটা তো আসলে এখনকার আমি মনে করি না খুব বেশি মানে 24-এর নির্বাচন, কারণ ওইটার তো কোনো এরকম নির্বাচনের পরিবেশ ছিল না, পুরো একটা দামি নির্বাচন ছিল। দিতে চেয়েছিলেন প্রশ্নটা আছে, ঠিক আছে। এই কোশ্চেন হচ্ছে মানে যেই রেজাল্টটা এক্সপেক্ট করছে মানুষ, আমিও তো মনে করি ধরেন সাপোজ বিএনপি সরকার গঠন করবে, তো শুরু করলে আমি তো আর বিএনপির তো আর ভোট দিচ্ছি না। ফলে এই কোশ্চেনটাই মোর দ্যান 50% বায়াসড কোশ্চেন, যেটা দ্বারা আরো পারসেপশনটাকে জোরালো করেছে। কিন্তু আপনি একই জিনিস দেখেন প্রথম আলোর পেজে যখন এটা দেওয়া হয়েছে যে 70% মানুষ মনে করতেছে বিএনপি সরকার গঠন করবে, আপনি যদি সেটা সোশ্যাল মিডিয়া রিয়াকশন দেখেন, প্রায় আমি দেখলাম 1,62,000 রিয়াকশন, তার ভিতরে মোর দ্যান 70% কিন্তু আবার সেখানে
তাকে হাহা দিচ্ছে। তো এই হাহা কি হচ্ছে শুধু বিরোধী দলরা দিচ্ছে, বিষয়টা কিন্তু পুরো বিরোধী দল জিনিসটা তো এরকম হতে পারে যে বিএনপি তো সরকার গঠন করবে, এটার জন্য আবার জরিপ করতে হবে কেন? সেই এখানে অনেকগুলো ইস্যু আছে যে এই জরিপটা কিন্তু সে কোনভাবে দেখতেছে সেটার একটা জায়গা আছে। যাই ভাই, জরিপ নেওয়ার আলোচনা যখন আমরা করছি, একটু আগে চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে করে এসে যুব দলের এক নেতাকে গুলি করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে দোকানের শাটার কেটে 6 জন ঢুকেছেন এবং 70 ভরি সোনা নিয়ে চলে গেছে। সব মিলে এই যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন আজকে জামাত ইসলামীর একদম শীর্ষ নেতারা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক করেছেন, করে বলছেন দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসন একদিকে ঝুলে পড়ছে বা ঢেলে পড়ছে বিএনপিকে মিন করে। ফলে ধরেন আওয়ামী লীগ নাই, বাম বা যারা আওয়ামী লীগের সহযোদ্ধা বা কি বলে আওয়ামী লীগের জোট সঙ্গে ছিল তারা নাই, জাতীয় পার্টি এক প্রকার থেকেও নাই, জামাত এনসিপি একসঙ্গে জোট, এই দুটোই আর পরের শক্তি। ফলে তারা যদি এই স্ট্যান্ডে যায়, দেশে এখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি, সেটি কি আরেকটা নতুন অনিশ্চয়তার দিকে রাষ্ট্রকে নিয়ে যেতে পারে কিনা? আচ্ছা, এমনি ওই অনলাইনের রিঅ্যাকশন নিয়ে একটা কথা বলি। আজ পর্যন্ত অনলাইনে একটা জরিপ দেখি নাই যেখানে বিএনপি সরকার গঠন করতে পারে। আমি প্রায় বলি, আপনি একটা পোল খোলেন, এই প্রশ্নই করেন আগামী নির্বাচনে কে জিতবে, ওটা জামাত 3 গুণ, যদি 4 গুণ না হয় অন্তত 3 গুণ ভোট পাবে বিএনপির তুলনায়। এই জন্য একটা প্রবণতা শুরু হয়েছে, দুজন ছবি দিয়ে একজনের হার্ট একজনের লাইক। হ্যাঁ, তো জনাব শফিক এত, জনাব তারেক এটা দিলেন, ওখানেও 3 গুণ 4 গুণ জনাব শফিক জিততেছেন। তো এই হচ্ছে অনলাইন। এখন অনলাইনে কি হয় আমি ধারণাও করতে পারি। কোথাও একটা জরিপ হয়েছে, জামাতের ইকোসিস্টেম আছে একটা, এটা সবাই বলেন এবং এটা তারা খুবই এফিশিয়েন্ট। আবার এটাই তাদের এখন গলার কাটা হবে, আমি সেটা পরে বলছি। তাদের বিভিন্ন গ্রুপের সম্পদ শেয়ার করে দেন, দেওয়ার পরে সবাই ভোট টোট দিয়ে তারা জিতে গেছেন। এই যে একটা ইলুশন তৈরি হয়েছে, এটাই তাদের জন্য এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আপনি 3 গুণ বেশি ভোট পাচ্ছেন, বিএনপির চাইতে জিতবেন, কিন্তু যদি নির্বাচনে অনলাইনের উপস্থিতি বা হাহা দিয়ে আসলে বাস্তব পরিস্থিতিকে দেখা একদম মানে এটা খুব একদম অতিরঞ্জন হবে, মানে এটা একদমই দেখা গেল খুব কম পেলে সেটা তাদের জন্য বিপদ হতে পারে। যাই হোক, এটা গেলাম। আপনি এখন যে প্রসঙ্গে আসলেন, জামাতের নেতারা যে অভিযোগ করেছেন, আমি নিশ্চিত নই এখন এমন কিছু হয়েছে কিনা। আর পলিটিক্যাল লিডারদের সব কথা ঘটে গেছে, হয়ে গেছে, কে ভিন্নভাবে পড়ার প্রয়োজন হতে পারে, কারণ তারা তাদের রাজনীতির কারণে রেটরিক ব্যবহার করেন এবং এটা অ্যাকসেপ্টেবল। আমি এটাকে মানে খারাপ কথা, মিথ্যা কথা এভাবে বলি না। এই দেশে বা এই অঞ্চলেই, বিশেষ করে আমাদের দেশে তো প্রবণতা আছেই। এই যে বললাম যে আদিব যেটা বলছেন, কে জিততে পারে না, কাকে ভোট দেবেনও 70% পেয়েছে। এটার যদি মোটা দাগে এরকম হয় এবং ওয়াইড স্প্রেড পারসেপশন, আপনি যেটা বললেন, আমিও মনে করি এটা সত্যতা আছে, যেন তারেক রহমানের আশা এবং বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এই দুটো ফ্যাক্টর যদি একত্র হয়, তাহলে যদি পরিস্থিতি হয়, তখন বাংলাদেশের প্রশাসন বা স্টেটের প্রতিষ্ঠানগুলোর প্রবণতা আছে, তারা যে ক্ষমতায় আসতে পারে তার সাথে অ্যালাইন হচ্ছে, যেন তারেক রহমানের সাথে সবাই গিয়ে বড় ব্যবসায়ী সবাই দেখা করছেন। সো এই আশঙ্কা আছে, এই আশঙ্কা থেকেই প্রিএমটিভলি তারা এই কাজটা করেছেন বলে আমি মনে করি, এবং এটা সঠিক কাজ। তাদের চাপটা বজায় রাখতে হবে যে প্রশাসন, পুলিশ কোনোভাবে, নির্বাচন কমিশন, সরকার, কেউ কোনোভাবে যাতে কোনো একটা দল ক্ষমতায় আসবে বলে বায়াসড হয়েছে, এটা আমরা কোনোভাবেই চাই না। এবং আমি সাথে যোগ করতে চাই, বিএনপিরও প্রয়োজনে, কাজটা বিএনপি না, কিন্তু বিএনপিরও প্রয়োজনে উচিত হবে এই ব্যাপারে ওয়াচডগ হওয়া, কারণ তার নির্বাচন যতটা বড় মার্জিনে হতে পারে, তার কাছ থেকে 10টা 15টা 20টা সিট যদি কম পায়, তাতে আসলে বিএনপির ক্ষতি নাই, বরং এই যে প্রভাবিত হচ্ছে বা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে স্থানীয় লেভেলে, এটা বিএনপির এই নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেলে তার বিপদ হবে বরং। সুতরাং এটা বিএনপিরও সতর্ক থাকা দরকার, সে তার প্রার্থীদেরকে এইভাবে যেন নিয়ন্ত্রণ করে, যাতে তারা ওই ধরনের কোনো নেক্সাস তৈরি না করতে পারে। এটা বিএনপিও দায়িত্ব, মানে প্রার্থী নিজে ভোট কম পাওয়ার ব্যবস্থা করবে, কম না, প্রভাবিত করবে না। আচ্ছা, মানে ওই যে বললাম, ধরলাম যে এখানে অ্যালাইন্ড হচ্ছে বিএনপির, আমি আরো স্পেসিফিকলি বলি, বিএনপির কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে, স্পষ্ট, অন্যরা অভিযোগ করছে, দেখা যাচ্ছে, এখন তো ভিডিওর যুগ, পাওয়া যাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে না, উল্টো অন্য পাশে কিছু হচ্ছে, বিএনপির কোনো একজন সন্ত্রাসী যে বিএনপির প্রার্থীর সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশ ধরছে না, এই জিনিসগুলো হতে দিতে পারা যাবে না। মানে বিএনপিকে ওয়াচডগ হতে হবে, যেখানে যেখানে এসব হচ্ছে সেখানে যাতে তাকে ফেভার দেওয়া না হয়। এটা হলে অন্তত তাত্ত্বিকভাবে বলছি, তাতে যদি কিছু সিট কমেও যায়, এটা বিএনপির জন্য আখেরে ভালো হবে। জি, নির্বাচনের ভোটের পরিবেশ, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রফেসর মারুফ আপনি আগেই বলছিলেন, এটা আপনার মন্তব্য শুনবো যে বিশেষ করে ভোটকে সামনে রেখে নানান ধরনের পূর্বাভাস আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি যে পরিস্থিতি খারাপ হতে পারে, কেউ কেউ বলছেন এটা ভোটকে প্রভাবিত করতে পারে, ভোটকে পেছাতে পারে। এগুলোর আদৌ কোনো ভিত্তি আছে নাকি এটি আসলে স্টেপ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে ম্যানেজমেন্ট ফেলিওর সেইটা, সেই প্রশ্নে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। প্রফেসর ডক্টর কাজী মারুফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। তার ভোটের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো কি এরকম জায়গায় আসলে গিয়েছে যেটা ভোটকে প্রভাবিত করতে পারে, যেটা জামাত ইসলামী মনে করছে? আপনি যেটি আগেও বলছিলেন যে নাগরিকদের উদ্বেগ আছে, কিন্তু সেটার মাত্রাটা কতখানি?
যদি আমি আবার একটু যদি পরিসংখ্যানের দিকেও যাই, আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ পুলিশ থেকে যে পরিসংখ্যানগুলো প্রকাশিত হয় সেখানে কিন্তু গত অগাস্ট থেকে, অর্থাৎ 24 অগাস্ট থেকে গত 1.5 বছরে যে অপরাধের যে মাত্রা, সেই ট্রেন্ডের মধ্যে কিন্তু খুব অভাবনীয় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ সেটা একটা স্টেডি মাত্রায় আছে। কিন্তু যে অপরাধগুলো সংগঠিত হয়েছে যা থেকে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয় সেগুলোর খুব স্পেকটেকুলার কতগুলো অপরাধ, মানে অর্থাৎ মানুষকে খুন করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। এটাতে অপরাধ হিসেবে একজন মানুষের মৃত্যু হলো, কিন্তু এটার যে প্রভাব, বিভৎসতা। এইটার যে নিষ্ঠুরতা, সেইটা কিন্তু মানুষের মনে মারাত্মক রকমের একটা নিরাপত্তাহীনতা তৈরি করে। ফলে আমরা ঘটনা দেখেছি সংখ্যা হিসেবে কম, কিন্তু সেগুলোর প্রভাব বিশাল। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের অনিরাপত্তা তৈরি হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে ধরেন প্রতিদিনকার পথে হঠাৎ করে বের হচ্ছে, একটা জায়গায় রাস্তা বন্ধ, আন্দোলনের জন্য রাস্তা বন্ধ। এইগুলোর সঙ্গে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বিকভাবে যে একটা শৃঙ্খলার অভাব, এইটার সঙ্গে যুক্ত করেছে। এইটা পরিস্থিতি আছে, কিন্তু এই পরিস্থিতি আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম কাঙ্ক্ষিত মাত্রায় থাকা দরকার, নিশ্চিতভাবে এখন সেই অবস্থাতে নেই। কিন্তু এটা এরকম অবস্থাতে নেই যে যাতে নির্বাচন বিঘ্নিত হতে পারে। আমি 4টা নির্বাচনী এলাকা, অর্থাৎ খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার, আমি 4টি নির্বাচনী এলাকায় গত সপ্তাহে ঘুরে এসেছি। মাঠ পর্যায়ের অবস্থা এটা ঢাকার মতো না। উদ্বেগটা মানুষের মধ্যে তৃণমূলে, গ্রামে এটা অনেকটা স্থিমিত, অর্থাৎ সেক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তো এটা যদি সারা দেশের পরিস্থিতির কিছু অংশ হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে নির্বাচনকে বিঘ্নিত করার মতন এরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আছে। বাংলাদেশের নির্বাচনী সহিংসতার ইতিহাস আছে, আমরা সব সময় দেখেছি, সব ধরনের নির্বাচনেই আমরা দেখেছি যে সহিংসতা হয়, দুঃখজনক, কিন্তু এটা হয়। ফলে সেই সহিংসতার মাত্রাটা এখনো পর্যন্ত এরকম মাত্রায় যায়নি যে নির্বাচনটাকে বিঘ্নিত করতে পারে বা নির্বাচনটাকে চ্যালেঞ্জ এটা কি বাড়ার কোনো আশঙ্কা করে? আমার কাছে মনে হয়, দেখেন, এটা বাড়বে কি কমবে এটা নির্ভর করছে প্রশাসনের উপরে না, এটা আসলে রাজনৈতিক পক্ষগুলোর উপরে নির্ভর করছে। ফলে যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে যদি একটা বৃহত্তর সমঝোতা হয় যে আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই, তাহলে প্রশাসন সেই ধরনের নির্বাচন বাস্তবায়ন করতে বাধ্য, এবং সেটি হবে। ফলে যদি এই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয় এই সময়ের মধ্যে, একটা বৃহত্তর যে সমঝোতা, সেই জায়গাতে যদি একটা অবনতি হয়, তাহলে তার প্রভাব মাঠে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পড়বে। কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গায় আমি খুব বলবো যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, যেটা আমি আবারও ওই পয়েন্টে যেতে চাই, যে তারা গণতান্ত্রিক রূপান্তর চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত চায় এবং স্থিতিশীলতা চায়। এই 3টা জায়গার সাথে এটাকে বিচ্যুত করতে পারে এরকম যে কোনো প্রচেষ্টা মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না। ফলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এরকম কোনো দল, কোনো বক্তব্য আসলে মানুষের কাছে এই মুহূর্তে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নেই। ফলে নির্বাচনটি হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আদিব, আপনার জোট সঙ্গে জামাত ইসলামীর এই যে নির্বাহী পরিষদের যে বৈঠক এবং সেখানকার যে বক্তব্য যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি, ফলে নির্বাচন কমিশনের ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সিভিল প্রশাসন বা সেনা প্রশাসন যেটা, তাদের ভূমিকা আপনাদের দৃষ্টিতে এখন পর্যন্ত কতটা কি বলে আপনাদেরকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলো? আসলে না, লেভেল প্লেইং ফিল্ড আসলে পুরোপুরি তৈরি হয় না। এটা আমরা আগে থেকেও বলেছি যে আপনি পুরো একটা পারসেপশন যদি তৈরি করেন যে এককভাবে বিপুল মেজরিটি নিয়ে বিএনপি তৈরি, মানে বিএনপি সরকার গঠন করতেছে এবং রাষ্ট্রীয়ভাবে সেই অনুযায়ী বিএনপির প্রধানকে পুরো প্রেসিডেন্টের অনেকটা ওই কাছাকাছি আপনি প্রোটোকল তৈরি করেন, ফলে এটা একটা জনমনে এই জায়গাটা তৈরি হচ্ছে। 2 নম্বর বিষয়টা হচ্ছে জাস্ট এই যে মনোনয়ন যাচাই বাছাই যে প্রক্রিয়া চলছে, আপনি সম্ভবত ঝিনাইদহ বা হচ্ছে জেলাটা আমার এক্সাক্ট মনে নেই, যে বিএনপির প্রার্থী তারই দলের সম্ভবত একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে মানে রিটার্নিং কর্মকর্তার রুমে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তাহলে আপনি কতটা পরিমাণ কনফিডেন্স হইলে আপনি হচ্ছে একজন প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন। এরপরে হচ্ছে আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছে, আমি যখন ঢাকা 18 আসনের মনোনয়ন যাচাই বাছাই চললো, আমার আসনে মাহমুদুর রহমান মান্না ভাই প্রার্থিতা করতেছেন, বিএনপির এসেছেন জাহাঙ্গীর ভাই সহ অনেকেই করতেছেন। তো সেখানে কর্মকর্তা হচ্ছে মান্না ভাইয়ের কাগজপত্র যখন বলতেছিলেন যে এটা একটা কাগজ একটু গ্যাপ আছে, বলছিল এটা আপনি আধা ঘন্টা পরে দিলে হয়ে যাবে। তো ওই মোমেন্টে দেখা গেছে যে একজন ভোটার সেজে সেখানে হচ্ছে অভিযোগ দায়ের করতেছেন, অথচ ওই ভোটারের ওইখানে ঢোকার কোনো সুযোগ নেই, মানে সে ওখানে ঢুকতে পারে না স্বাভাবিক প্রক্রিয়া।
কিন্তু যেখানে তার ঢোকার অধিকার নাই সেখানে ঢুকে সে এক ধরনের মব ক্রিয়েট করার মতন হচ্ছে যেন পরিস্থিতি তৈরি করছে, মানে মান্না ভাইয়ের পক্ষে। মান্না ভাইয়ের বিপক্ষে। আচ্ছা। যে মান্না ভাই ঋণ খেলাপি ছিল, তাকে কেন হচ্ছে আপনি মানে ইয়া করতেছেন না, সে তো মনোনয়ন দাখিল করতে পারবে না, মানে এই ধরনের। তো রিটার্নিং কর্মকর্তা জিজ্ঞেস করেছে আপনি কে, বলছে যে আমি হচ্ছে 18 আসনের ভোটার। বলছে 18 আসনের ভোটার তো এখানে ঢোকার সুযোগ নেই, এখানে ঢুকবে শুধু প্রার্থী, প্রস্তাবক আর সমর্থক। আর তারপর তার পক্ষে আবার আইনজীবী নিয়ে আসছেন। তার মানে হচ্ছে এই যে ধরেন যেখানে আপনার অ্যাক্সেস নাই সেখানে আপনি ঢুকে যাচ্ছেন। আমি ঢোকার সময় তো হচ্ছে পুলিশ আমাকে জিজ্ঞেস করছে প্রার্থীকে আপনি, তা আপনার সাথে আপনি 3 জন যাবে, তাহলে ওই লোক কিভাবে ঢুকলো? মানে 3টা গেট পার হয়ে সে ধরেন ঢুকে গিয়ে বিভাগীয় কমিশনের সাথে হচ্ছে সে ধরেন তর্ক বিতর্ক করছে পুরো এজলাসের মধ্যে, অথচ ওইখানে তার প্রক্রিয়া না, সিস্টেমটা হয়েছে প্রার্থী চাইলে কিছু কথা বলতে পারবে এবং সে যদি আরো প্রসিডিউর আগাইতে চায় তাহলে সামনে। তো এইটা দ্বারা আপনার কি পরিবেশটা তৈরি হলো যে প্রশাসন মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের, মানে যারা বিএনপির প্রার্থী তাদের ভিতরে একটা মনোভাব যে আমরা জোর খাটাইলে, কিন্তু মান্না ভাই তো ওখানে বিএনপির প্রার্থী না বিএনপির প্রার্থী সে হবে কি হবে না সেটা তো এখনো চূড়ান্ত হয় নাই, কারণ বিএনপির অলরেডি ধানের শীষের প্রার্থী সেখানে আছে। মান্না ভাইও হতে পারে, সেটা যুগপথের জায়গা থেকে বিএনপি হয়তো তাকে সম্মানিত করতে পারেন তার দীর্ঘ লড়াই সংগ্রামে। তো ফলশ্রুতিতে এটা একটা প্রশাসন যে ঝুঁকে যাচ্ছে সেটার কিন্তু উদাহরণ একেবারেই সর্বশেষ উদাহরণটা আছে। 2 নম্বর বিষয়টা হচ্ছে প্রশাসনের, রাষ্ট্রের, আমি বলবো যে রাষ্ট্রের এখন যে স্টেটটা চলতেছে এর ভিতরে একটা অংশ কিন্তু ইলেকশন না হোক সে ধরনের কিন্তু তারা চায়। ফলশ্রুতিতে আপনি দেখেন ওসমান হাদিকে কেন্দ্র করে হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো বা নানা জায়গায় হচ্ছে যে আগুন দেওয়া হইলো, এবং একই সাথে ময়মনসিংহের যে ঘটনাটা, যে দীপুকে যেভাবে হচ্ছে পিটিয়ে মেরে এবং হচ্ছে অগ্নিকাণ্ড, এই ঘটনাগুলা কিন্তু ধরেন আরো ধরনের ঘটতে পারে। ফলে রাষ্ট্রের মধ্যে থেকে একটা অংশ কিন্তু নির্বাচনে আচার প্রবণতা আছে। আরেকটা হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে সেই একটা, অংশটাকে কি চিহ্নিত করা গেছে? এটা তো স্পষ্ট যে এখানে আওয়ামী লীগ সহ তারা চাচ্ছে যে নির্বাচন চায় না। এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের রাজনৈতিক অংশ এখান থেকে উৎখাত হয়েছে, জি। কিন্তু সিভিল সোসাইটি আওয়ামী লীগ, প্রশাসনে থাকা গুপ্ত আওয়ামী লীগ, কিংবা হচ্ছে আওয়ামী মনা যারা 17 বছর ধরে শেখ হাসিনার প্রতি রুটি রুজির জন্য কৃতজ্ঞতা বোধ আছে। কারণ বাংলাদেশে যেহেতু চাকরির বাজারটা অনেক কঠিন, ফলে যে যার আমলে যার সুপারিশে চাকরি পায় আজীবন তার প্রতি একটা ধরনের কৃতজ্ঞতা থাকে। ওই যে একটা কথা আছে না যে যার খায় নুন খায় তার তো গুণ গাইতে হয়। তো গুণ এখন ধরেন হচ্ছে মুখে তারেক রহমানের গাইতে পারে, কিন্তু মনে মনে কিন্তু এই সাবোটেজটা করতে পারে। এটা গেল এই 2টা অংশ আশঙ্কা। সর্বশেষ আরেকটা আশঙ্কা হইতে পারে যে আসনগুলো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেখানে এক ধরনের কিন্তু শক্তি প্রদর্শনের, পাবনা একটা বড় উদাহরণ। যে ধরেন জামাতের সমাবেশ হচ্ছে বিএনপি অ্যাটাক করছে, তো জামাতের যারা ছিল তারাও আগ্নেয়াস্ত্র সহ ছিল, বিএনপির আগ্নেয়াস্ত্র ছিল। তার মানে কি জামাত আগে থেকে প্রস্তুত ছিল, বিএনপিও প্রস্তুত ছিল। ফলে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে একটা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ, বিএনপির যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, অর্থাৎ অরিজিনাল ধানের শীষ, বিদ্রোহী ধানের শীষ এবং স্বতন্ত্র ধানের শীষ। কারণ বিএনপি তার যুগপথের সাথে যাদেরকে ছেড়েছে তার অধিকাংশ আসনেই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বিএনপিরা নির্বাচন করতেছে। তাহলে এই যে তার ছিনিয়ে নিয়ে আসার একটা প্রবণতা তৈরি হবে, এই জায়গাগুলোতে এই 3টা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। জি, ভাই আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে হাসনাতের একটা বক্তব্য দেখছিলাম, উনি বলছেন যে এক পক্ষে আচরণের নির্বাচনের প্রয়োজন নাই, তারেক রহমানকে বলেন ওনার কয়টা আসন লাগবে সেটা তাকে দিয়ে দিক। সেইটা হয়তো তার একটা পলিটিক্যাল লিডার হিসেবে আমরা যদি ধরি। আজকে আরেকটা খবর দেখলাম যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় 5 জন, 10 জন, 70 জন, 80 জন করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা বিএনপিতে যোগ দিচ্ছেন। আজকেও ফরিদপুরে সম্ভবত যোগ দিয়েছেন, আরো একটা উত্তরের কোন একটা জেলায় দেখলাম। ফলে এই আগামী নির্বাচনে জয় পরাজয় অথবা সরকার গঠন করা, এমপি হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক যেটাকে বলা হয় সেটাকে অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি না এটা খুব বড় ফ্যাক্টর হবে, তবে মোটামুটি ফ্যাক্টর হবে। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের এখনো যথেষ্ট ভোটার বেজ আছে। সবগুলো দল চেষ্টা করা উচিত। আমি কিন্তু এই কথাটা বহুবার বলেছি, এটা এখন বিএনপিতে যাচ্ছে বলে না, জামায়াতে আগে গেছে বা যে কোনোখানে যখন যাবে, এনসিপিতেও কখনো কখনো এরকম নিউজ এসছে। যাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধের অভিযোগ নেই, আওয়ামী লীগের এই মানুষজনকে, এই সোসাইটির মানুষ তো ভোটার বলি আমরা, এবং অনেকে একটা অভিযোগ করছে জামাতা থেকে অ্যাট্রাক্ট করার জন্য এটা করছে। আম ওকে উইথ দ্যাট। আপনি আওয়ামী লীগের ভোট নিতে চাইবেন না? আমার হিসেবে তো অ্যারাউন্ড 20% মানুষ এখনো আওয়ামী লীগ করে। খুবই মর্মান্তিক সত্য, আমি এটা মেনে নিতে আমার কষ্ট হয় যে এই দলটা এভাবে সমর্থন করে, কিন্তু এটা তো ফ্যাক্ট। সুতরাং এটা আমি আসলে প্রবলেম দেখি না। কিন্তু এটা যে অনেক বড় ফ্যাক্টর হবে এই নির্বাচনে আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু যেটা ঘটে, প্রত্যেক ক্যান্ডিডেট আসলে তার সিটে এসে চেষ্টা করছে যে সে যাতে সেফ থাকে। কারণ জামায়াতে ইসলামীর অনেকের মধ্যে আওয়ামী লীগের অনেকের মধ্যে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, এবং আওয়ামী লীগের কোনো স্ট্র্যাটেজিক কারণে এই ধরনের একটা আহ্বান আওয়ামী লীগের থেকে আসতেও পারে, বিএনপি যাতে খুব শক্তিশালী হয়ে না ওঠে।
বাংলাদেশে ইসলামিস্ট যদিও এনসিপি এখন গেছে সাথে, কিন্তু তারপরও মোটা দাগে এটা আসলে ইসলামিস্ট জোট। এই 30টা সিট যদি বাদ দেন, এবি পার্টির 3টা বাদ দিলে যা থাকে এরা সব আসলে ইসলামিস্টদের ভোট। সো বাংলাদেশ ইসলামিস্টরা শক্তিশালী হয়ে উঠছে, এটা ভারতের ন্যারেটিভকেও সাহায্য করে। সো এটা হতে পারে। এখন বিএনপি হয়তো এটাকে কাউন্টারঅ্যাক্ট করতে চাইছে। সো আমি এটার মধ্যে আসলে প্রবলেম দেখি না, কিন্তু এটা খুব মেজর ফ্যাক্টর এবারকার নির্বাচনে হবে আমার তো কিন্তু মনে হয় 20% ভোট যে কোনো জোটের পক্ষে গেলে সেটা ধরেন বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেগুলো আসন, আগের নির্বাচন হিসাব বলে 10, 11, 12 হাজার ভোটে অনেকগুলো নির্বাচন আসলে জিতে আসা যায়, যে কারণে জামাত এই দেশের রাজনীতিতে জামাত অথবা জাতীয় Factor পার্টি হয়েছিল। খুব ফ্যাক্টর হয়েছিল। ফলে সেই ফ্যাক্টরটা কাজ করবে না। আমার কাছে মনে হয় না, কারণ আওয়ামী লীগের এই 20% ভোটের যে কথা বলছি এটা খুব ওয়াইড স্প্রেড এরিয়াতে আছে বলে আমার ধারণা না। মানে nationally না, এটা regional তাদের বা- রিজিওনাল জায়গায় আছে। এই যে যেমন ধরুন 70% বিএনপি পাবে, 70% ধরে নেই যদি তারা ভোট দেবেন, 70% যদি ভোট দেন 210 সিট হয়, কথার কথা বিএনপি যদি 70% সে ভোট পায়, সে সম্ভবত 270-80 সিট পেয়ে যাবে, তাই না? এই জরিপে কিন্তু এই প্রবণতার কথা বলা আছে যে দেখাচ্ছে যে যারা আওয়ামী লীগ করতো তাদের একটা অংশ কোথায় যাবে, জামাতে যাবে, একটা অংশ জামাতে যাবে, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ বিএনপিতে বিএনপিতে যাবে। মানে মানুষগুলো তো রাজনৈতিক সক্রিয়তায় যুক্ত হতে চায়, তারা তো ভোটার, কারণ স্থানীয় পর্যায়ে মানুষ তার উপস্থিতি এবং তার পরিচয়টাকে তো প্রকাশ করতে চায়। ফলে সে এই পুরো রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে থাকতে চাইবে, এটা ঘটবে না। ফলে সে আসলে কিন্তু কোনো না কোনো পক্ষে যাবে, এবং সেই পক্ষে যাওয়ার জন্য তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য জামাত ইসলামী অনেক বেশি সক্রিয়। আমরা শুরু থেকেই দেখছি যে জামাত ইসলামীর সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা দেখা গেছে অনেক জায়গাতে। ফলে তারা চেষ্টা করবে, ফলে বিএনপিও চেষ্টা করবে। কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে, সেটা হচ্ছে যে আমি আবারও বলবো যে আমি 24-এর গণ অভ্যুত্থানের কথা বলবো, যে এই অভ্যুত্থানের একটা নৈতিক শক্তি ছিল। সেই নৈতিক জায়গাটা যদি আমাদের এখনকার রাজনৈতিক দলগুলো রক্ষা না করে, তাহলে সেই পুরনো গল্পের মধ্যে আমরা ফেরত যাচ্ছি। অর্থাৎ কে কি করলো, কার কি আদর্শ, সেগুলো কোনো মাথা রাখে এখন আমার ভোটে জিততে হবে, তাহলে আমি ওদেরকে দলে নিয়ে নিচ্ছি। এইটা একটা দুঃখজনক ব্যাপার। এটা জামাত ইসলামীও করছে, বিএনপিও আদিব, করছে। আপনি কিছু ছোট করে এখানে justify একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মোরালেস 20% এটা কোনোভাবেই নেই। কারণ আপনি যদি সর্বশেষ 24-এর ইলেকশনে ধরেন, ওটা আমাদের না, মানে আমাদের যেটা পারসেপশন, যে 24-এর ইলেকশন আসলে অরিজিনাল কত পার্সেন্ট ভোট পড়ছে, আওয়ামী লীগ দেখাইছে 27, 40, 39 দেখাইছে, মোরালেস 10+-, এটা গেল একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের যে একটা বড় ভোট ব্যাংক ছিল, তারা সংখ্যালঘুদের ভোটটাকে ক্যাশ করতে যেভাবে, সংখ্যালঘুর নেতৃত্বের সাথে অভ্যুত্থান পরবর্তীতে আমাদের স্পেশালি আমার তখন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মানে আন্দোলনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমার একটা লিয়াজুর দায়িত্ব ছিল। তো তারা কিন্তু এই জায়গাটা এখন আর এককভাবে ওন করে না। দ্বিতীয়ত এবার যে ভোটটা আসবে, যে আওয়ামী লীগের ডাইহার্ট, কারণ একটা গণ অভ্যুত্থান এবং হচ্ছে এই গণহত্যার পরে, মানে আগের নির্বাচন, মানে 24-এর নির্বাচনটা তো গণহত্যার আগে হয়েছে, সেখানেই যখন আওয়ামী লীগ হচ্ছে যদি 20% তার ডাইহার্ট, মানে এখনো যদি থাকে তার মধ্যে ডাইহার্ট 20% লোকরে তো সে নিতে পারে না, বুথে ভোট কেন্দ্রে নিতে পারে না, সেখানে অ্যাভারেজ ছিল 10%। তাহলে গণহত্যার পরে সেটা 10 ক্রস করাটা 10+- সর্বোচ্চ হতে পারে। হলো তারা কি একসাথে কি সিদ্ধান্ত নিয়ে ভোট দিবে, এইটার হচ্ছে কোনো লিডারশিপ নাই এখন পর্যন্ত। প্রথমত সংখ্যালঘু ভোটটা আলাদা হয়ে যাবে, কারণ তারা তাদের মতন করে হচ্ছে ভোট দিবে। দ্বিতীয়ত অধিকাংশ হচ্ছে এবার আসনের প্রার্থী দেখে মূলত ভোটটা টানতে পারবে। ওই আসনে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তারা চিন্তা করবে যে হ্যাঁ, ভোটটা ওই আসনে যে প্রার্থী, জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থী কিংবা এনসিপির প্রার্থীর তুলনামূলক আলোচনা করে মূলত লোকাল এই ভোটটা যাবে। আদিব, একজন ইলেকশন কমিশনার আজকে বলেছেন যে এই নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন, এবং প্রধান নির্বাচন কমিশনার বলছে এখন পর্যন্ত উনি আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। ফলে ইলেকশন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধার কিংবা প্রধান নির্বাচন কমিশনের এই যে একটু মানে খুব শক্ত আশা না, সেইটার চেয়ে একটা ভালো নির্বাচন তো আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বের জন্যই জরুরি। সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আদিব, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই নির্বাচন কি কেবলমাত্র নির্বাচন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন, নাকি এটা আসলে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন হতে যাচ্ছে? এবারের যে নির্বাচনটা, এটা তো শুধু একটা জাতীয় নির্বাচন বা ক্ষমতার পরিবর্তন নির্বাচন না। প্রথমত হচ্ছে এখানকার যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটা নতুন বাংলাদেশের নাগরিক মর্যাদার সামাজিক সুবিচার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটার একটা গণভোটের নির্বাচন, একই সাথে জাতীয় নির্বাচন। আর যে কোনো নির্বাচনই দেশের জন্য শুধুমাত্র এটা নির্বাচন কমিশনের ভাবমূর্তি না, পুরো বাংলাদেশ রাষ্ট্রেরই একটা ভাবমূর্তির নির্বাচন। কারণ গত 17 বছরে 4টা নির্বাচন, আর ইনক্লুডিং 2008-এর নির্বাচন থেকে শুরু করে পুরো নির্বাচনকে প্রভাবিত করার জন্য বাংলাদেশের একটা দল প্রতিবেশী রাষ্ট্রের
সাথে যোগ সাজসে যে পুরোভাবে নির্বাচনটা প্রভাবিত করে এখানকার ভোটাধিকার মানবাধিকার পুরো লঙ্ঘন করেছে, ফলে বাংলাদেশ ইটসেলফ তার সভেরেন্টি ঠিক আছে কিনা, মানে এখনো সে তার একটা নিজের প্রচেষ্টায় দলগুলো তাদের ভিতরে মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে একটা সুন্দর নির্বাচন করতে পারবে কিনা, সেটারও কিন্তু এই নির্বাচনটা কিন্তু সেটার মাধ্যমে প্রতিফলিত হবে। জি, যেহেতু আপনাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আপনি নির্বাচন কমিশনের যে সংস্কার প্রক্রিয়া তার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সেইখান থেকে আপনারা কমিশন থেকে যে ধরনের প্রত্যাশা বা সুপারিশ করেছিলেন এবং নির্বাচন কমিশন যা গঠিত হয়েছে এবং যা পারফর্ম করছে সেটার মিল অমিল, মানে প্রত্যাশা প্রাপ্তির কোনো ফারাক আছে কিনা? আমি খুব বেসিক কয়েকটা কথা বলি। কমিশন কিভাবে গঠিত হবে, আমরা শুধু কমিশন না, আমরা নির্বাচন কমিশন নিয়ে একটা পূর্ণাঙ্গ আইন করেছি। মানে এতদিন পর্যন্ত ছিল নির্বাচন কমিশনার নিয়োগের আইন, আমাদের সংবিধান তাই বলছে। আমরা পূর্ণাঙ্গ একটা আইন করেছি, কারণটা আমি একটু বলি। যেমন ধরুন, ওনাদের গ্রস অসাধারণ যদি হয় নির্বাচনের সময় বা দায়িত্বে থাকার সময়, তখন আমাদের সংবিধান বলছে তারা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারকদের মতো তাদের অবস্থান আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আপনি এমন কিছু করলেন এরপর পদে থাকলেন না। আমরা 18 সালের নির্বাচনের কথা যদি বলি, এটার যে গ্রস দায়িত্ব আছে সেটার জন্য কিন্তু আপনি আর ব্যবস্থা সহজে নিতে পারছেন না। সো আমার আইনের মধ্যে ওগুলো সব ছিল, আমরা আশা করি ভবিষ্যতে এটা হবে। কিন্তু আমি দেখাই যে অসংখ্য জরুরি সংস্কার প্রস্তাব ওনারা গ্রহণ করেননি। ওনারা মানে রাষ্ট্র সরকার ইভেন নির্বাচন কমিশনও কোনো কোনো ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে। যে আদিবরা একটা ঝামেলায় পড়েছে দল নিবন্ধন নিয়ে, আমরা সিরিয়াসলি মনে করি এটা অনেক টাফ। দেখুন শেষ পর্যন্ত চেঞ্জ করা হলো না। ব্যক্তি মানে স্বতন্ত্র যারা নির্বাচন করবে, আমরা একটা সংখ্যা বলেছি 500 ভোট, 500 মানুষের, এটা 1% 1000 দিতে পারে। এটা 1000 এরকম একটা কিছু, মানে 1%, এটা আমরা চেঞ্জ করতে বলেছি। প্রথম কথাটা হচ্ছে এটা তুলে দেওয়া যাবে না, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, অনেকে বলছিলেন কারণ এতে না এত বেশি মানুষ দাঁড়িয়ে যেতে পারে, এবং আপনি নিশ্চয়ই জানেন ওই যে একটা এজেন্ট ব্যবসা আছে, তো এটা ঠেকার একটা বার দরকার। কিন্তু এটা এত উঁচু হওয়া একেবারেই ভুল, অবাস্তব। একেবারেই অবাস্তব, একেবারেই অবাস্তব। আপনি আপনার গোপন, মানে আপনি যা কাউকে ভোট দিচ্ছেন, খেয়াল করুন, আপনি দলের কর্মী বা নেতা এটা প্রকাশ্য ব্যাপার, আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা তো আসলে প্রকাশ্য ব্যাপার না, কিন্তু আপনি এই ডকুমেন্ট দিয়ে দিতে চাইছেন, এটা কিন্তু কোনোভাবেই আসলে অনুচিত। এগুলো করছেন, এই জন্য এরকম অসংখ্য ইস্যু আছে যেগুলো আসলে তারা ঠিক মতো করেননি। আর কমিশনের যে শক্তি দেখছি এটা ঠিক আইনেরও ব্যাপার না। আমাদের যে যে শক্তিশালী কমিশনগুলো হয়েছে, ইভেন তখন আইনও ছিল না। শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচনটা নির্বাচন করেছেন, এর পরবর্তীতে যেটা 96 যে নির্বাচন, জাস্টিস হাবিবুর রহমান, ওই সময়কার যে নির্বাচন, তো ওখানে তো তা ছিল না, কিন্তু নির্বাচন কমিশন তো শক্তিশালী এবং ভালোভাবে নির্বাচন করতে পেরেছে। তার মানে আসলে আমরা এই কথাটা আসলে অনেকদিন থেকে বলছি, এগুলো করা দরকার আছে, কিন্তু দিনের শেষে সদিচ্ছার প্রশ্ন, সেটা আমার কাছে মনে হয় না যথেষ্ট ছিল। মারুফ স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দুটো নির্বাচন হতে যাচ্ছে, আমরা সব আলোচনা জাতীয় সংসদ নির্বাচনকে করে করছি, একমাত্র প্রধান উপদেষ্টার পেজ ছাড়া আর কোথাও আমার চোখে অন্তত গণভোট নিয়ে কোনো ধরনের প্রচারণা চোখে পড়েনি। কিন্তু গণভোট যদি কোনো কারণে হ্যার বদলে না জিতে, তাহলে একটা ভয়ঙ্কর সাংবিধানিক সংকট হওয়ার কথা বোধহয়। ফলে সেই জায়গাটাকে আমরা এড়িয়ে যাচ্ছি কিনা রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দলগুলো সবাই এড়িয়ে যাচ্ছে এটা মনে হয় না, কিন্তু একটা মানে কয়েকটা রাজনৈতিক দল এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে বাংলাদেশ এখন যে অবস্থাতে আমরা আছি, অর্থাৎ আমাদের যে আকাঙ্ক্ষা, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন করা ছাড়া, অর্থাৎ সেটাকে একদম এড়িয়ে কোনো রাজনৈতিক শক্তি যে খুব একটা স্বস্তিতে শাসন ব্যবস্থা সৃষ্টি করতে পারবে সেটা মনে করে নেওয়াটা ঠিক হবে না। ফলে এই মুহূর্তে দলগুলো হয়তো পূর্ণ নির্বাচনী প্রচারণাতে নেই বলে হয়তো গণভোটের ইস্যুটা অতটা আসছে না, কিন্তু আমরা দেখব যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা যতটা আগাবে, এই গণভোটের প্রসঙ্গটা আরও বেশি আলোচিত হবে। এবং আমি নিশ্চিত, আমি বাংলাদেশের মানুষদের সম্পর্কে আমি উচ্চ ধারণা পোষণ করি যে আসলে এটা মানুষের মস্তিষ্ক থেকে, তার চিন্তা থেকে চলে যায়নি, এটা বারবার করে আসবে, ফলে এখানে তার পছন্দটা সে প্রয়োগ করবে। তবে রাজনৈতিক দলগুলোর আরেকটু প্রোঅ্যাক্টিভলি যদি এখানে কাজ করাটা জরুরি, অর্থাৎ যে পক্ষই পছন্দ করুক, অর্থাৎ গণভোটের পক্ষে হার পক্ষে অথবা নার পক্ষে করুক, কিন্তু তারা সক্রিয়ভাবে এই মেসেজটা আসলে নাগরিকদের মধ্যে, ভোটারদের মধ্যে নিয়ে যাওয়া দরকার। এক্ষেত্রে আমি মনে করি যে মিডিয়া, তার একটা বড় রকম ভূমিকা আছে, যে তারা যেন এটা রাজনৈতিক দলগুলোকে ভুলতে না দেয়, কারণ এটা আমাদের যে ওয়াচডগের যে ভূমিকাটা, সেই ভূমিকাটার থেকে যেন পিছু না হটে, বারবার করে বলতে থাকা যে এই কাজটা কিন্তু আছে। এবং আরেকটা জায়গা আছে কিন্তু, যে এইবার নির্বাচনে এভরি সিঙ্গেল ভোট ম্যাটার্স, কারণ এখান থেকে যদি আমরা উচ্চকক্ষে যাই, অর্থাৎ যদি সংস্কারটা তৈরি হয়, ওই রিফর্মগুলো যদি আমরা অ্যাডপ্ট করি, ফলে প্রার্থী হেরে গেলেও
আমার ভোটের সংখ্যার গুরুত্ব আছে, ফলে উচ্চকক্ষে কতগুলো হবে সেটার ব্যাপার আছে। ফলে এই নির্বাচনটা যেটা আদিব বললেন, আমি ওই জায়গাটাতে ওর সঙ্গে সম্পূর্ণ রকম একমত যে আসলে এটা একটা ভিন্ন রকমের নির্বাচন। এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য একটা নির্বাচন, যেটা কেবলমাত্র নতুন কোন দল ক্ষমতায় আসবে সেটি না, এটা পুরো বাংলাদেশের অস্তিত্বটাই কিভাবে থাকবে সেটার একটা দেখার নির্বাচন। জি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই কিন্তু আবারও মূল ভূমিকাটায় ভূমিকায় আসতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর কাজী মারুফুল ইসলাম, ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব ও ডাক্তার জাহিদুর রহমান। দর্শক এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।